আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশে আনার মতো একটি সুবিধাজনক পরিস্থিতি তৈরি করতে পেরেছি, যে দেশের জন্য, দেশের স্থিতিশীলতার জন্য অন্তত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশাটা অনেক বেশি জরুরি। কিন্তু আপনি শিক্ষকের সাথে আচরণ যেভাবে করছেন, ধরেন প্যাসিভ শিক্ষকদের সাথে আচরণ যেভাবে করছেন, সেটার ধরন নিয়ে আমার আসলে কোশ্চেন রয়েছে। যারা ভোটে হেরেছে তারা সবাই যদি একসাথে এক কাতারে থাকতো, তাহলে কিন্তু ছাত্র শিবির কোনো নির্বাচনে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপি সাদিক কায়েমকে বাদ দিয়ে কোথাও কিন্তু জয়লাভ করতে পারত। তরুণরা হয়তো ছাত্র শিবিরকে 4টি ছাত্র সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন, সেই তরুণরাই যে সবাই জামাত ইসলামকে দাঁড়িপাল্লায় ভোট দিবেন সেটা আপনি মার্জিন করতে পারবেন না। আপনি চাইলে তো ভারতকে আপনি যে সুইচ টিপ দিয়ে আপনি অন্য দেশে পাঠিয়ে দিতে পারবেন, এরকম তো পারবেন না। আপনি তো বৃহৎ এই রাষ্ট্রকে আপনাকে রেখেই ফরেন পলিসি সাজাতে হবে। দীর্ঘ 17 বছর পর তারেক রহমান আগামী 25 ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে। এ নিয়ে নানা ধরনের তাকে রিসিভ করা বা তার সংবর্ধনার জন্য নানা আয়োজন চলছে, সেটা দলীয় জায়গা থেকে, এবং সাধারণ মানুষের একটা অপেক্ষা আছে। সব মিলিয়ে এবং রাজনীতির মাঠেও অনেক ঘটনা ঘটে চলেছে। এই সব কিছু মিলিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। নাসির, আপনাকে স্বাগত চর্চায়। জি, আপনাকে স্বাগত। 17 বছর পর তারেক রহমান ফিরছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি দেশে ফিরছেন, এটা নিয়ে অনেক গুঞ্জন, অনেকবারই আমরা তারিখ পেয়েছি যে উনি ফিরছেন 25 ডিসেম্বর। তিনি কি ফিরছেন সত্যি? হ্যাঁ, একদমই ফিরছেন ইনশাল্লাহ। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনাদের প্রস্তুতি কেমন, বা আপনারা কিভাবে এটাকে দেখছেন, কতটুকু উজ্জীবিত, কতটুকু কি করবেন? আচ্ছা, প্রথমত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর তিনি দেশের বাহিরে রয়েছেন এখনো পর্যন্ত। আগামী 25 ডিসেম্বর ইনশাল্লাহ তিনি বাংলাদেশের মাটিতে আসবেন। এটি বহুল প্রতীক্ষিত, এবং একই সাথে বাংলাদেশের মানুষের জন্য আমি মনে করি এটি এক ধরনের রিমার্কেবল একটা ইভেন্ট, যে তিনি ফিরে আসার যে একটা এনভায়রনমেন্ট আমরা আসলে নিশ্চিত করতে পেরেছি। এবং আমরা মনে করি যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি গত 17 বছর ধরে, যে একটি ভোটের অধিকার, মানুষের মতের অধিকার, একই সাথে একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠন এবং গণতান্ত্রিকামী প্রতিটি মানুষ যে আন্দোলন সংগ্রাম করেছে, তার একটি সফল পরিসমাপ্তি আগামী 25 ডিসেম্বর আমরা পেতে যাচ্ছি, যে একটি গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ যাচ্ছে। এবং একই সাথে তার পূর্বে আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশে আনার মতো একটি সুবিধাজনক পরিস্থিতি তৈরি করতে পেরেছি আমরা মনে করি। আমি মনে করি যে এটি একটি রিমার্কেবল একটা ইভেন্ট মনে করি। আমি এই জায়গায় একটু ইন্টারাপ্ট করতে চাই যে সেরকম একটা পরিবেশ তৈরি করতে পেরেছি বলে আপনি যেটা বললেন, এখন সেটা তো আসলে নিরাপত্তার প্রসঙ্গটাও সেটার সাথে সংযুক্ত ছিল। আমরা বিভিন্ন সময় জেনেছি যে তার একটা নিরাপত্তার শঙ্কা আছে, সেই শঙ্কাটাই আসলে বারবার করে তার ফেরার সময়টাকে পিছিয়ে দিয়েছে। মানে অন্য অনেক কিছুর মধ্যে এটা একটা ঘটনা ছিল বা এটা একটা কারণ ছিল। তো সেক্ষেত্রে মাত্র কয়েকদিন আগে 12 ডিসেম্বর গুলিবিদ্ধ হলেন নির্বাচনী প্রচারের সময় শরীফ ওসমান হাদি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তো নিরাপত্তার ইস্যুটা তো আসলে নানা জায়গা থেকে এরপরে কিন্তু বলা হলো যে নিরাপত্তা শঙ্কা, নির্বাচন নিয়ে নানা ধরনের শঙ্কা ছড়ানো হলো। তাহলে নিরাপত্তা নিয়ে তো শঙ্কাটা কেটেছে কি? মানে আপনি ফেরার পরিবেশ তৈরি হয়েছে, এটা আসলে কোন প্রসঙ্গে বলছেন? আমি যেটুকু আসলে ক্লিয়ারিফাই করার চেষ্টা করেছি সেটি হচ্ছে, যে 17 বছরের কথা আমরা বলেছি, যে প্যাসিবাদ আমাদেরকে আঁকড়ে ধরেছিল, সেই প্যাসিবাদ থেকে তো আমরা মোটামুটি মুক্ত হয়েছি। একটি গণতান্ত্রিক যাত্রায় বাংলাদেশ যাবে, যেটি ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে, সেই কথাটা আমি বলেছি। কিন্তু সার্বিকভাবে নিরাপত্তার বিষয়ে তো শঙ্কিত হওয়ার বেশ কারণ রয়েছে। আপনি জানেন 12 ডিসেম্বর একদম গণ অভ্যুত্থানের সম্মুখ সারির একজন যোদ্ধা, যিনি সংসদ নির্বাচন করতে চেয়েছেন, সে হাদি গুলিবিদ্ধ হয়েছেন, এক সপ্তাহ পরে তিনি মারা গিয়েছেন। সুতরাং নিরাপত্তার বিষয়ে কিছুটা শঙ্কা তো রয়েছে। তারপরও আমরা মনে করি সরকার এরকম একজন ব্যক্তির বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন, নিরাপত্তা দিবেন, এবং একই সাথে আমাদের দলের পক্ষ থেকে একটা সিকিউরিটি সবসময় এনফোর্স করা অতীত হয়েছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিষয়ে এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিষয়ে। সুতরাং সেটিও এক ধরনের নিশ্চয়তা থাকবে। এর বাইরে আমাদের দলীয় নেতাকর্মীরা সবসময়
আমাদের দলীয় প্রধান অথবা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিষয়ে সবসময় এক ধরনের নিরাপত্তা বিষয়ে আমরা কনসাস থাকি। সুতরাং সার্বিকভাবে আমরা মনে করি কিছুটা শঙ্কা থাকলেও আমরা মনে করি সবার সার্বিক সহযোগিতায় এটি আমরা কাটিয়ে উঠতে পারবো বলে আমরা মনে করি। আচ্ছা, আপনারা আশাবাদী আসলে আমরা টোটাল আশাবাদী বিষয়টাতে। তো এই যে নেতা ফিরছেন, জি দীর্ঘদিনের অপেক্ষা বা তো তিনি এই যে ফিরে আসছেন বা তার যেই প্রস্তুতি, আমরা জানি যে প্রস্তুতি কমিটি সংগঠনার আয়োজনের জন্য আলাদা করে একটা উদ্যোগ, সে ব্যবস্থাগুলো হচ্ছে, ছাত্র দলের তরফ থেকে আসলে কি ধরনের ব্যবস্থা আপনারা নিচ্ছেন বা কতটুকু উজ্জীবিত? এটি আমার যেটুকু আসলে স্পেসিফিক সেটি হচ্ছে ধরুন তারেক রহমান ফিরছেন 25শে ডিসেম্বর, এটি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা আমাদের যত অঙ্গ সহযোগী সংগঠন তাদের জন্য যেরকম স্বস্তির খবর, এবং একই সাথে দেশের জন্য, দেশের মানুষের জন্য, এবং একটা এই দেশটি যে একটি গণতান্ত্রিক ধারায় ফিরছে এই প্রতিটি মানুষের জন্য আমি মনে করি এটি এক ধরনের স্বস্তির খবর। এবং গতকালই আপনারা দেখেছেন যে গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিরা যারা আমাদের দলের সাথে বসেছেন তারাও ঠিক একই কথা বলেছেন যে দেশের জন্য, দেশের স্থিতিশীলতার জন্য অন্তত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশাটা অনেক বেশি জরুরি। সুতরাং আমরা মনে করি যে ছাত্রদল অনেক বেশি আমাদের তো প্রিপারেশন রয়েছে বা আমাদের দলের প্রতিটি নেতাকর্মী রয়েছে, একই সাথে মানুষের মধ্যেও কিন্তু এক ধরনের উৎসাহ দেখা যাচ্ছে যে জনাব তারেক রহমান দেশে ফিরছেন, অথবা ফিরে তিনি দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন দল থেকে সরকারে গেলে, সে বিষয়ে কিন্তু মানুষজনের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। সেই যাত্রায় আমি মনে করি 25শে ডিসেম্বর বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দিন হবে, এবং 17 বছর ধরে যে গণতান্ত্রিক ধারা অনুপস্থিত ছিল সে গণতান্ত্রিক খাড়া কাটিয়ে আমরা মনে করি একটি গণতান্ত্রিক সূচকে আমাদের দেশ উঠে আসবে, এবং জনাব তারেক রহমান সেই সূচকের নেতৃত্ব দিবেন বলে আমি মনে করি। এবং বাংলাদেশের গণতান্ত্রিক আমি সকল মানুষের জন্য এটি এক ধরনের স্বস্তির খবর হবে বলে আমার এটি অনুমান। ছাত্রদল বা আপনি যেহেতু ছাত্রদলের পদধারী নেতা, শীর্ষ নেতার একজন, এবং এর বাইরে বিএনপির যে বিভিন্ন আরো অঙ্গ সংগঠন বলি বা ভ্রাতৃপ্রতিম সংগঠন বলি, যেটাই বলি না কেন, এই সংগঠনগুলোর উপরে, এই সংগঠনগুলোর কর্মপরিধি, কর্মপরিসর বা তার যেই টোটাল এনার্জি, এই টোটাল এনার্জির উপরে তারেক রহমানের ফেরাটা, মানে তার উপস্থিতি আসলে কি পরিবর্তন? উনি এখন উপস্থিত নেই দেশে, আরেকটা হচ্ছে তিনি উপস্থিত হলেন, এই দুটো আসলে কি ডিফারেন্স তৈরি করবে বলে আপনার মনে হয়? হ্যাঁ, এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি দেখুন গত 17 বছর ধরে আমাদের দলের লিডারশিপের যদি আপনি জায়গা দেখেন তাহলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া লম্বা সময় ধরে দলকে নেতৃত্ব দিয়েছেন, এখনো তিনি আছেন। ওনার অনুপস্থিতিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলকে ঐক্যবদ্ধ রাখতে পেরেছেন, এবং দলকে যে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনার নিরন্তর প্রচেষ্টা সবসময় চলমান ছিল। তিনি যখন বিদেশে ছিলেন তখনও কিন্তু তিনি, আমি প্রায় বলি, প্রায় 20 থেকে 21 ঘন্টা তিনি বাংলাদেশের নেতাকর্মীদের সাথে, বাংলাদেশের মানুষের সাথে তিনি একদম সরাসরি সম্পৃক্ত ছিলেন ভার্চুয়ালি। এখন তিনি তো দেশে আসবেন, সশরীরে তিনি দেখবেন। আমি মনে করি আগের সময় থেকে এই সময় নেতাকর্মীরা আরও বেশি উৎসাহ উদ্দীপনা পাবে, ওনাকে কাছ থেকে দেখবেন। সুতরাং আমি মনে করি আগের থেকে এটি একটি ভিন্ন মাত্রা যোগ করবে বলে আমি মনে করি। আগেও তিনি সবসময় আমাদের সাথে ছিলেন, সবসময় আমরা তাকে নির্দেশনা দিয়েছেন, যখন যা দরকার তিনি তা করেছেন, এটি নিঃসন্দেহে একটি বিষয়। কিন্তু এখন যেহেতু তিনি একদম দেশেই ফিরবেন, সুতরাং আমি মনে করি তিনি প্রতিটি বিষয়ে আরও একদম কাছ থেকে দেখবেন, যেটি আগে হয়তো দূর থেকে দেখতেন, বা আমাদেরকে আরও কাছ থেকে নির্দেশনা দিবেন, বা পরিস্থিতি আরও কাছ থেকে দেখে উনি দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন, সেটি আমি মনে করি একটি ভিন্ন মাত্রা যোগ করবে। সুতরাং দুইটার বিষয়ে সামান্যতম পার্থক্য থাকলেও আমি মনে করি তিনি দেশে আসার পরে প্রতিটি বিষয়ে যাচাই বাছাই এবং প্রতিটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও একটা র্যাডিক্যাল চেঞ্জ হবে বলে আমি মনে করি। মানে যাচাই বাছাইয়ের ক্ষেত্রে আরও চেঞ্জ আসবে। আগে তো উনি দেশের বাইরে যখন ছিলেন তখন হয়তো উনি পরিস্থিতি অনেকের কাছ থেকে শুনতেন, বা হচ্ছে গণমাধ্যমের তথ্য নিতেন, বা নেতাকর্মীদের সাথে কথা বলতেন। এখন তিনি যেহেতু দেশে আসবেন, তিনি বা হচ্ছে প্রতিটি পরিস্থিতি একদম নিজের চোখে দেখবেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও অনেক বেশি তিনি
হচ্ছে শক্তিশালী হবেন বলে আমি মনে করি। মানে তার সিদ্ধান্ত আরো বেশি বাস্তবসম্মত এবং আরো বেশি প্রায়োগিক জায়গায় আরো বেশি প্রভাব হ্যাঁ, রাখবে, প্রভাব ফেলবে বলে আমি প্রভাব মনে করি। ফেলবে। তো আমি এই জায়গাটাতে যে আপনি নিজেই বলেছেন যে এই যে টোটাল জার্নি উনি যে 17 বছর যে দূরে ছিলেন, তুলনামূলক দূরে ছিলেন, ভার্চুয়ালি কানেক্টেড ছিলেন কন্টিনিউয়াস, এবং সেটার মধ্য দিয়ে আসলে সিদ্ধান্ত জানিয়েছেন, নানা ধরনের কমিউনিকেশন করেছেন এবং দল এবং সংগঠনের জায়গা থেকে যা যা প্রয়োজন সেটার তিনি দিক নির্দেশনা দিয়ে হলে হোক বা অন্যভাবে হোক, যেভাবেই হোক উনি সেই জায়গাটাতে ছিলেন। সেক্ষেত্রে ছাত্র সংসদ নির্বাচনগুলো তো যেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগরে এবং রাজশাহীতে, এই চারটা যে ছাত্র সংসদ নির্বাচন হলো, সেটার ক্ষেত্রেও উনি কানেক্টেড ছিলেন আমরা ধরেই নিতে পারি, বা সেটার ক্ষেত্রেও ওনার নির্দেশনাগুলো উপস্থিত ছিল, তাই তো? হ্যাঁ, কিছুটা তো অবশ্যই ছিলই। নি- না, তিনি তা তো নিশ্চয়ই ছিল। এমনি তো না, ধরুন ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির সহযোগী অঙ্গ সংগঠন। তো সেই হিসাবে আমাদের প্রতিটি কাজের সফলতা ব্যর্থতা এটি যেরকম রয়েছে, একই সাথে ধরুন আমাদেরকে তিনি পরামর্শ দিয়ে থাকেন, কিন্তু এমনি স্বতন্ত্রভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিদ্ধান্ত নিয়ে থাকে। মানে এরকম নয় যে জনাব তারেক রহমান আমাদের প্যানেল ঠিক করে দিয়েছেন বা তিনি প্রতিটি সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দিয়েছেন, বিষয়টা এরকম নয়। বিষয়টা তিনি হচ্ছে হয়তো তিনি পরামর্শ দিয়ে থাকেন পলিসিগত দিক থেকে। কিন্তু আমরা মনে করি যে ছাত্রদল ইন্ডিপেন্ডেন্টলি আসলে প্রতিটি সিদ্ধান্ত নিয়ে থাকেন। ওকে, তো সেক্ষেত্রে ছাত্র সংসদ নির্বাচনে আপনারা কি তারেক রহমান যে পরামর্শ দিয়েছেন সেটা অনুসরণ করেছেন? দেখুন, বা হ্যাঁ, মানে হতে পারে, মানে এটা তো আর এইভাবে বলা যায় না যে আমি অনুসরণ করেছি, বলা যায় যে উনি হয়তো 10টা পরামর্শ দিয়েছেন, আমি হয়তো অধিকাংশ অনুসরণ করেছি বা অধিকাংশ করিনি, বা আমি সর্বোচ্চ চেষ্টা করেছি অনুসরণ না, করার। এখানে বিষয় হচ্ছে উনি পরামর্শ যেগুলো দিয়েছেন আমরা তো সবসময় সেগুলো করার আমাদের প্রচেষ্টা ছিল, কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতার কারণে সকল হচ্ছে পরামর্শের ইমপ্লিমেন্ট হয়তো আমরা ঠিকমতো করতেও পারিনি। এটি একটা বিষয় তো থাকবেই, আমি সেটি মনে করি। আর আরেকটি বিষয় হচ্ছে ধরুন উনি আপনি হয়তো বুঝাইতে চেয়েছেন যে উনি পরামর্শ দেওয়ার পরও তো ছাত্র সংসদ আসলে নির্বাচনে ছাত্রদল কেন আসলে, কেন হ্যাঁ, এটি আমি হয়তো এই প্রশ্নটাতেই যেতাম, যেতাম। হ্যাঁ, আপনি এটাই মিন করেছেন। দেখুন, এটি তো বিভিন্ন বাস্তবতা রয়েছে। ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র সংসদ নির্বাচনে বিপিজিএস হয়েছেন বা এখন যারা দায়িত্ব পালন করছেন, তারা অতীতে তাদের রাজনৈতিক পরিমণ্ডল বা রাজনীতি তারা যেই শ্রেণীবিন্যাস করেছে সেটি তো আপনারা সকলে জানেন। কিন্তু তার বাস্তবতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অথবা অন্য কোনো ছাত্র সংগঠন যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন, তাদের পরিস্থিতিও আপনারা জানেন। এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হয়তো রায় দিয়েছে যে তাদের পক্ষে। এখন শিক্ষার্থীরা তো দিন দিন তারা বুঝতেছে যে তারা আসলে কি রায় দিয়েছে, তারা কাদেরকে নির্বাচিত করেছে। যাদেরকে নির্বাচিত করেছে ছাত্র সংসদ নির্বাচনে, তারা গণমাধ্যমে হামলার প্রকাশ্য ইন্ধনদাতা। তারা বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করার জন্য তারা এখন সশস্ত্র হামলায় লিপ্ত হয়েছে। এটিতে আমরা গণমাধ্যমে এখন দিন দিন আমরা দেখছি। সুতরাং এটি ভিন্ন আলোচনা বলে মনে করি। কিন্তু আমরা আপনি যেটুকু বলার চেষ্টা করেছেন যে জনাব তারেক রহমান পরামর্শ দেওয়ার পরেও ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল পরাজিত হয়েছে, এইটুকু তো আপনি মিন করছেন। হ্যাঁ, আমরা মনে করি যে উনি পরামর্শ দিয়েছেন আমাদেরকে, আমরা সেটি হয়তো শতভাগ ইমপ্লিমেন্ট করতে পারিনি, হয়তো ইমপ্লিমেন্ট করলে আরও বেশি ভালো ফলাফল হতে পারত। কিন্তু এটিই বাস্তবতা যে বাংলাদেশের 5 আগস্ট পরবর্তী সময়ে যে প্রোপাগান্ডা, যে মিথ্যাচার, যে প্রতারণার রাজনীতির মধ্যে দিয়ে গত 1.5 বছর গিয়েছে, সেই প্রতারণার মধ্যে দিয়েই, সেই মিথ্যাচারের রাজনীতির মধ্যে দিয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দিন যত যাবে শিক্ষার্থীরা তত বেশি বুঝতে পারবে যে তারা আসলে কাদেরকে নির্বাচিত করেছে বা তাদের ভোটের মাধ্যমে যে লিডারশিপ তৈরি হয়েছে সেই লিডারশিপ দেশের শিক্ষার্থীদের জন্য, দেশের মানুষের জন্য কতটুকু ভালো করছে, সেটি আরো দিন গেলে আরো পরিষ্কার হবে বলে আমরা কিন্তু মনে করি। এই কয়েকদিনের মধ্যেই কিন্তু হচ্ছে যে যদি আপনার এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে তাদের সিদ্ধান্তের বদল বা সিদ্ধান্ত নিয়ে কোনো ধরনের বলা যায় যে অপরাধ বোধ যদি তৈরি হয়, মানে আপনি তো এই প্রসঙ্গটা টানছেন যে যতদিন যাবে সে বুঝতে পারবে সে যে ভুল সিদ্ধান্ত নিয়েছিল, এই তো বিষয়টা। তো
একটা সময় তো পার হয়ে গেল, এর মধ্যে হচ্ছে রাজনৈতিক অঙ্গনে বেশ কিছু ছাত্র সংসদের রিসেন্ট আরেকটা ঘটলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, যে রাকসুর নেতার দাবির এবং সেই তাদের অবস্থানের কারণে 6 জন ডিন হচ্ছে পদত্যাগ করলেন। হ্যাঁ, এরকম আমরা দেখেছি এবং সেখানে একটা খুবই সিগনিফিক্যান্ট কোশ্চেন এসেছিল, সেটা হচ্ছে যে যেই শিক্ষকদের পদত্যাগের মধ্যে একজন শিক্ষকের কেস আমরা পেয়েছি, যিনি ছিলেন হচ্ছে পরীক্ষা কমিটির প্রধান। তো তিনি একটা প্রশ্ন করেছিলেন, সে প্রশ্নটা হচ্ছে যে আমি যদি এখন হচ্ছে পদত্যাগ করে চলে যাই, আমি আমার এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা তো হল্ট হয়ে যাবে, মানে এটা প্রসেস করতে একটা লম্বা সময় লাগবে, বিপদে তো শিক্ষার্থীরা পড়বে। তো এরকম নানা ধরনের এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়গুলো যাচ্ছে, কিন্তু কোনোটা এটা যারা দায়িত্বপ্রাপ্ত তারা হয়তো বলতে পারে যে আমি মঙ্গল সাধন করছি, আপনারা হয়তো বলছেন যে না এটা ভালো হচ্ছে না, কিন্তু দিন শেষে শিক্ষার্থীদের তরফে, অর্থাৎ সাধারণ শিক্ষার্থী যারা ভোটার ছিলেন এই নির্বাচনগুলোয়, তাদের কিন্তু সম্মিলিত প্রতিক্রিয়া আমরা এখন পর্যন্ত দেখিনি। আমরা দেখেছি বিভিন্ন বিক্ষোভ মিছিল হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে, ভবঘুরে উচ্ছেদের ঘটনা ধরে যেই কাণ্ড হয়েছে সেটা ধরে হয়েছে, কিন্তু সেটা কিন্তু কোট অ্যান্ড কোট নানান ধরনের হয় প্রগতিশীল ঘরানা, না হলে বলছে ছাত্রদল, না হলে এই তো মানে যাদেরকে ট্যাগ করা হচ্ছে যে যারা নির্বাচনে পরাজিত হয়েছে, এভাবেই আসছে কিন্তু বিষয়টা। সেক্ষেত্রে জেনারেল স্টুডেন্টের কিন্তু ওইভাবে আমরা কোনো ধরনের প্রতিক্রিয়া সম্মিলিতভাবে দেখিনি। দেখুন এটি আপনি ঠিকই বলেছেন। ধরুন রাজশাহী বিশ্ববিদ্যালয় বা তার পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি কয়েকজন শিক্ষক, বা বলা হচ্ছে যে তারা আওয়ামী লীগ গণনা শিক্ষক ছিলেন বা নীল দলের শিক্ষক ছিলেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি, ধরুন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ যেটি করা হচ্ছে এটি অনেকাংশে সত্য, যে শিক্ষকরা পেশিবাদের দোষর ছিলেন, এটির বিষয়ে আমার কোনো সংশয় নেই বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়। কিন্তু আপনি শিক্ষকের সাথে আচরণ যেভাবে করছেন, ধরেন প্যাসিভ শিক্ষকদের সাথে আচরণ যেভাবে করছেন, সেটার ধরন নিয়ে আমার আসলে কোশ্চেন রয়েছে। ধরুন বাংলাদেশে তো শিক্ষকদের 5ই আগস্টের পূর্বে বাংলাদেশে যত শিক্ষক বিশ্ববিদ্যালয় রয়েছে, আমার তো পূর্বানুমান তার প্রায় 70 থেকে 80% শিক্ষক তখন আওয়ামী লীগ গণনারিয়ে আসলে রাজনীতি করতেন। তো এখন হচ্ছে তাদেরকে কি সমাজ থেকে বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে কি বাদ দেওয়ার কোনো আইন বাংলাদেশে কি বলবৎ আছে? নাই তো। তো আপনি তাদের বিচার কিভাবে করবেন? তো এটা একটা পলিসি গ্রহণ করবেন যে যারা আওয়ামী লীগের দোসর শিক্ষক ছিলেন তারা ভবিষ্যতে শিক্ষকতা কিভাবে করবেন, তা বা বিচার প্রক্রিয়াটাকে কিভাবে আপনি এগিয়ে নিয়ে যাবেন, তার একটা পলিসি হতে পারে, সেটি প্রচলিত আইনে বিচার আপনি করতে পারেন। কিন্তু আপনি যেভাবে প্রকাশ্যে মব তৈরি করছেন, ঠিক আছে, তাহলে তো আপনি আওয়ামী লীগ যেভাবে করেছে অতীতে, যে বিভিন্ন শিক্ষকদেরকে হামলা করেছে, আমরা অতীতে দেখেছি আসিফ নজরুল স্যারের অফিস কক্ষ ভাঙচুর করেছে ছাত্রলীগ, এর বাইরে আরো অনেক কয়েকটি ঘটনা রয়েছে। তো দুইটির মধ্যে তো আপনি অমিল খুঁজে পাবেন না, মানে ডিফারেন্ট তো করতে পারবেন না। বা অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনি যে ঘটনা দেখেছেন, আপনি প্রচলিত আইনে তাদের নামে মামলা করুন, আপনি বিচার প্রক্রিয়ার জন্য মানববন্ধন করুন, স্মারকলিপি দেন, অথবা বিশ্ববিদ্যালয়কে আপনি হচ্ছে জোর খাটাতে পারেন যে তারা কিভাবে এখনো পর্যন্ত তাদের স্বপদে বহাল রয়েছে। কিন্তু আপনি যেভাবে গায়ের জোর দেখিয়ে পরিস্থিতি সমাধান করার চেষ্টা করছেন, সেটি আমি শিক্ষকদের ক্ষেত্রে হচ্ছে যদি রাজনৈতিকভাবে তার কোনো মতাদর্শ প্রকাশ পেয়ে যায়, আমি একদম প্লেন একটা জায়গায় যদি আমি বসি, যে শিক্ষকদের ক্ষেত্রে যদি তার কোনো রাজনৈতিক মতাদর্শিক অবস্থান বা রাজনৈতিক দলের সাথে সে আসলে দলকে সমর্থন করে হয়তো, বা সেই সমর্থনের প্রকাশ্য কোনো বক্তব্য হয়তো তিনি দিয়েছেন, সেক্ষেত্রে তিনি আসলে ওই দল ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি আসলে স্বপদে বহাল থাকবেন না। বিষয়টা কি এরকম? আমি যদি আরেকটু পরিষ্কার করে বলি, যে ধরেন আওয়ামী লীগ আপনার 5 আগস্টের মধ্য দিয়ে তারা ক্ষমতাচ্যুত হয়েছে, তাদের পতন ঘটেছে, এই তো। এখন সেই সময় 70 থেকে 80% বা ওই সময়ের যে আমি অনুমান করলাম, না আমি বললাম যে এটা আমি ধরে নিলাম যে 70% বা 50% আমি ধরলাম, হ্যাঁ, হোয়াট এভার, এই যে 50% শিক্ষক, তারা তো একাডেমিয়াতে ঢুকেছেন আসলে হচ্ছে একাডেমিক এক্সেলেন্স দিয়ে, তারপর তার রাজনৈতিক মতাদর্শের একটা জায়গা থাকে, সেখানে শিক্ষক নিয়োগ নিয়ে নানা ধরনের আলোচনাও আছে, সেটারও আমি আমলে নিচ্ছি, কিন্তু সেটার রেশিও আপনি নিজেও আলাপ করতে গেলে আপনি আপনারটা বলবেন, আমি আমার জায়গাটা প্রশ্নটা করি যে সেক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে যখন একটা দলের পতন হলো, তারপর তার যাবতীয় সমর্থক গোষ্ঠী, কর্মী এক ধরনের বিষয়, সমর্থক আরেক ধরনের বিষয়, এই সমর্থক গোষ্ঠীকে আপনি পদচ্যুত করবেন,
ঠিক সেমভাবে যদি হচ্ছে বিএনপি পরবর্তী ক্ষমতায় আসে এবং তার ধরেন হচ্ছে 5 বছর বা 10 বছর টেনিউর পার হওয়ার পরে বিএনপি আবার হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে সরে গেল, সেক্ষেত্রে কি বিএনপির ক্ষেত্রেও একই বিষয় আসবে? বা এখন যারা অন্তর্বর্তী সরকারের পিরিয়ডে যারা আছে, এই সময় যারা হচ্ছে বিভিন্ন পদে গেল, তাদের ক্ষেত্রে কি বিষয়টা এরকম ভাবে হবে? দেখুন, আপনি যেভাবে বলেছেন, মানে হচ্ছে পরিস্থিতিটা আমি একটু অন্যভাবে ব্যাখ্যা করতে চাই। ধরুন এই 5ই আগস্টের ক্ষমতা বদল আর গণতান্ত্রিক সরকারের ক্ষমতা বদল দুটিতে আলাদা আলাদা প্রেক্ষাপট জিনিস, ছিল। হ্যাঁ, নিশ্চিতভাবে। হ্যাঁ, ধরুন 5 তারিখের আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন 5 তারিখের আগে, প্রফেসর মাকসুদ কামাল, ওনারা যেই রেজিমে শিক্ষকতা করেছেন বা যেই ক্ষমতা বলে, সেটি শিক্ষকতার মাপকাঠির সাথে উত্তীর্ণ হয় না তো। অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা আওয়ামী লীগ গণনার শিক্ষক ছিলেন, তারা গণ অভ্যুত্থানে যে ভূমিকা পালন করেছেন, সেটি স্বাভাবিক কোনো শিক্ষক বা স্বাভাবিক শিক্ষকতার ধরনের সাথে আপনি মিলাতে পারবেন না। এটি নিশ্চিতভাবে এটি সবাই স্বীকার করবে। কিন্তু তারপরেও আমি মনে করি দেশের প্রচলিত আইনে আইন তাদের বিচার অনুযায়ী হওয়া উচিত। ব্যবস্থা নেওয়া, এবং দেশের আইন রয়েছে, যদি আইন নাও থাকে আমি মনে করি যে আইন তৈরি করে বিচার তদন্ত নিশ্চিত কমিটি করা যেতে করা পারে। উচিত, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা উচিত, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে ডেকে করা উচিত। কিন্তু আমি মনে করি যে মব তৈরি করে শিক্ষকদেরকে হেনস্থা করা হচ্ছে, এটি সমাজে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে বলে আমি মনে করি। এটি আমার একদম সুস্পষ্ট, একদমই পরিষ্কার। হ্যাঁ, এই জায়গায় আমি আবার একটু এই প্রসঙ্গটা আসলে আমাদের আলোচনা সূত্র ধরে চলে গেছিলাম আমরা, আবার একটু আমরা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন এবং সেই জায়গাটাতে একটু যাই। এই ছাত্র সংসদ নির্বাচনটাতে কেন বারবার ফিরে যাচ্ছি? তারেক রহমান আসছেন এই প্রসঙ্গটাকে ধরেই আমরা যদি যাই যে 4.5 থেকে 5 কোটি তরুণ ভোটার এবার আছে। ছাত্র সংসদ নির্বাচনে যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন তাদের যেই বয়সসীমা, সেই বয়সসীমারই কিন্তু একটা অংশ হচ্ছে এই 4.5 থেকে 5 কোটি তরুণ ভোটার। বলা হচ্ছে যে এরা আসলে নির্বাচনের ফলাফল নির্ধারক হয়ে উঠতে পারে, কারণ এদের ভোটিং নেচারটা আমরা জানি না। মানে আমাদের কাছে যে ডেটা 2008 সাল পর্যন্ত যদি জাতীয় সংসদ নির্বাচনের হিসাব করেন, 14, 18 বা 24 এটাকে ধর্তব্যের বাইরে রাখা, তো 8 পর্যন্ত যদি হিসাব করি আমরা, তখনও এক ধরনের হচ্ছে ভোটিং নেচার সম্পর্কে আমরা জানি। কিন্তু এই 4.5 থেকে 5 কোটি যে তরুণ ভোটার, যাদের বয়স হচ্ছে 18 থেকে 30-এর মধ্যে, এরা কিভাবে ভোট দেয়, কাকে ভোট দেয়, এরা কাকে আসলে হচ্ছে শেষ পর্যন্ত ব্যালটের সিলটা দিয়ে আসে, সেটা সম্পর্কে আমরা জানি না। পাশাপাশি গণভোটের প্রসঙ্গ আছে এবারে নির্বাচনে। সো ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে যদি আমি ধরে নেই যে ছাত্রদল জনাব তারেক রহমানের দেওয়া যে পরামর্শ সেটা পূর্ণাঙ্গ অনুসরণ করতে পারেনি, বা নানা সীমাবদ্ধতা ছিল, বা এই বয়সী শিক্ষার্থীদের মধ্যে আসলে নিজেদের আবেদনটাকে ওই সময়টাতে তৈরি করতে পারেনি, বা এখন বিজয়ী যে পক্ষ, বিজয়ী পক্ষের বাইরের আসলে কেউ পারেনি। শুধু ছাত্রদলের কথা আমি বলছি না, বাইরে আরো অনেকগুলো যে প্রগতিশীল ঘরানা ছিল, ছাত্রদল ছিল, আরো বেশ কিছু ফোরাম কিন্তু ছিল, তারা পারেনি। তাহলে আগামী নির্বাচনে কি করে পারবে? না, শুধু এখানে উপস্থিতি না দিয়ে না কি না, বদলটা? না, এখানে একটু আমি একটু কারেকশন করতে চাই। ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে বিপি যিনি হয়েছেন সাদিক কায়েমকে যদি আমরা এক পাশে রাখি, বাকি যে পদগুলোতে নির্বাচিত যারা হয়েছেন, অথবা জাহাঙ্গীরনগরে, অথবা রাজশাহীতে, অথবা চিটাগংয়ে, তো সেখানে মোট ভোটের আপনি কিন্তু এরকম না যে মোট ভোটের 50% শিবিরের যারা প্রার্থী তারা পেয়েছে, সেরকম না। কিন্তু ধরুন যারা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন, ধরুন ছাত্রদল বা অন্য যে কোনো পদে আরো অন্য ছাত্র সংগঠন, তারা কিন্তু সব মিলিয়ে প্রায় ধরেন 60-65% ভোট পেয়েছে। তার মানে হচ্ছে শিবির সব মিলিয়ে ধরেন যারা বিভিন্ন পদে জিতেছে, তারা 25-30% ভোট পেয়ে তারা বিপিজিএস এই জায়গাটাতে আমি একটু বলি, আমি একটু বলি। হ্যাঁ, তার মানে হচ্ছে মোট ভোটারের, ধরো সাদিক কায়েমটা বাদ দিয়ে আমি বললাম, মোট ভোটারের 25-30% ভোট পেয়ে জিতেছে ধরেন শিবিরের প্যানেলের বিভিন্ন পদে। বাকি ভোট কিন্তু ছাত্রদল সহ যারা হেরেছে, অন্যান্য অনেক স্বতন্ত্র প্যানেল, তারা কিন্তু পেয়েছে। সুতরাং আপনি কিন্তু গড়ে এভারেজে এটা মার্জিন করতে পারেন না যে শিবির বেশিরভাগ ভোট পেয়েছে, সুতরাং সেটি ন্যাশনাল ইলেকশনে একটা ইম্প্যাক্ট করবে, এটা কিন্তু বলার সুযোগ নেই। অর্থাৎ যারা ভোটে হেরেছে তারা সবাই যদি এক কাতারে থাকতো, তাহলে কিন্তু ছাত্র শিবির কোনো নির্বাচনে
অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপি সাদিক কায়েমকে বাদ দিয়ে কোথাও কিন্তু জয়লাভ করতে পারতাম না। আমি এই জায়গায় এই তার মানে পয়েন্টটাতে হচ্ছে আমি কনক্লুশন তৈরি করছি, সেটি হচ্ছে এটি দ্বারা আমি এটা বলার চেষ্টা করছি যে ছাত্রদল সহ অনেকেই যদি একসাথে ভোট করতো, বা আমরা যেটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বা আমরা শাহজালালও আমরা সেটি করছি পরীক্ষামূলকভাবে, তাহলে আমরা মনে করি যে ওই বিরোধী ওই প্যানেলগুলি সেখানে জয়লাভ করতে, অথবা চিটংয়ে আমি আপনাকে বলি চিটংয়ে এজিএস প্রার্থী ছাত্রদলের বিজয় হয়েছে, সেখানে বিপি প্রার্থী আমরা মোটামুটি 2000-এর মতো ভোটে এখানে হেরেছি, কিন্তু আরও যারা হেরেছে তারা সবাই মিলে যদি আমরা ভোট করতাম আমরা অন্তত 3000 ভোটে বেশি জিততাম। এটা এই জন্যই বলছি যে শিবির সমস্ত তরুণদের ভোট পেয়েছে এটি কিন্তু না, অর্থাৎ একটি অংশের ভোট পেয়েছে, সেই অংশটা একটু মাত্রায় বেশি হয়ে গিয়েছে বলে তারা জয়লাভ করেছে। সেটি ন্যাশনাল ইলেকশনে সেই তরুণদের প্রভাবটা শতভাগভাবে পড়বে না বলে আমি মনে করি। সেইটাকে আমি পুরোপুরি আপনার এই বক্তব্যকে পুরোপুরি আমি আমলে নিলাম, কিন্তু আমি এর সাথে একটা জিনিস যুক্ত করতে চাই, সেটা হচ্ছে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জাতীয় নির্বাচনের যে হিসাব আমরা দেখেছি 35% to 40% ভোট গ্যাদার করতে পারলে মোটামুটিভাবে আমি মোর দেন 50% সিট হচ্ছে নিশ্চিত করা যায়। সেক্ষেত্রে কিন্তু আপনার 50% একটা পার্টির করতে হয় না। তো সেক্ষেত্রে হিসাবটা তো বরাবরই এই যে আপনার অনেকগুলো পক্ষ জাতীয় নির্বাচনেও কিন্তু হচ্ছে আপনার শুধু যে শিবির বলি বা জামাত বলি বা 8 দল মিলে হচ্ছে ইসলামী পক্ষের ভোটগুলো যেন এক বাক্সে পড়ে, সেটার জন্য তার 8 দলের একটা জোট হয়েছে, এদিকে 3 দলের একটা জোট হয়েছে, তারপরে বামদের আলাদা জোট হয়েছে। অর্থাৎ সিনারিওটা কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের মতোই অনেকটা, মানে ওই একসাথে কিন্তু হওয়া গেল না শেষ পর্যন্ত। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এক বাক্সে আনা গেল না, কিন্তু সেই ক্ষেত্রে কিভাবে আপনি মানে আত্মবিশ্বাসী হবেন যে সেইখানে আপনি ভিন্ন ফল পাবেন? না, প্রথমত হচ্ছে ধরুন এই বছর 3,76,00,000 ভোটার, যাদেরকে আমরা তরুণ বলছি, যারা গত 3টি জাতীয় নির্বাচনে ভোটাধিকার থেকে যাদেরকে বঞ্চিত করা হচ্ছে, 18 থেকে ধরুন 35 প্লাস মাইনাসের মধ্যে প্রায় 4 কোটি ধরে নিলাম আমি, 3,76,00,000, 4 কোটি। তো আমরা ইতিমধ্যে ছাত্রদল বা বিএনপি বা অনেকগুলো বেসরকারি সংস্থা যারা জরিপ করেছে, বা ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টা যদি একদম আলাদাও রাখি, আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অর্থাৎ ধানের শীষ প্রতীক নিয়ে সেই তরুণদের আমার হিসেবে অর্থাৎ আমার ক্যালকুলেশনে প্রায় সেই তরুণদের প্রায় 65 থেকে 70% ভোটের উপর আমাদের আস্থা রয়েছে। এখানে তরুণ বলতে দুইটি বিষয় রয়েছে। ধরুন 18 থেকে 35 বছরের তরুণ দুই শ্রেণীতে বিভক্ত, যারা শিক্ষিত বা যারা আধা শিক্ষিত। একদম এই তরুণদের মধ্যে একটা শ্রেণী রয়েছে যারা একদম শিক্ষিত না, মানে ধরুন যারা মোটামুটি প্রাতিষ্ঠানিক শিক্ষিত না। সুতরাং আপনি এই 4 কোটি ভোটারের মধ্যে আপনি একদম বিশ্ববিদ্যালয় বা কলেজ শিক্ষার্থী এরকম ভোটার রয়েছে 1 কোটিরও কম। ঠিক আছে, তো 1 কোটি কম ভোটারের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল না, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধরেন আমি ধরে নিচ্ছি ধরেন 50% কম ভোটার রয়েছে, কিন্তু সেখানে এমন নয় যে শিবিরের 50% ভোট রয়েছে। শিবিরের সেখানে ধরেন ছাত্র সংসদ নির্বাচনে হিসাব করলেও আপনি 25% ভোট আপনি করতে পারবেন, ধরেন যদি ছাত্র সংসদ নির্বাচনের মতো করে যদি আমরা চিন্তা করি, কিন্তু আদৌ সেটি হবে না। তো সুতরাং আমি মনে করি 1 কোটি ভোটার রয়েছে যারা একদম শিক্ষিত, মানে কলেজ বিশ্ববিদ্যালয় লেভেলে যে ভোটার, সেখানে আমরা একদম শতভাগভাবে আশাবাদী যে সেটি ছাত্র সংসদ নির্বাচনের মতো অন্তত হবে না। সেখানে অন্তত অর্ধেকের কম হলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেখানে ভোট পাবে। এর বাইরে যারা ধরেন কম শিক্ষিত, ধরেন তরুণরা যারা বিশ্ববিদ্যালয়ের বা কলেজের মতো না, বা যারা একদম একদম প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না, তাদের এই দুই শ্রেণীর ভোটের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। সুতরাং আপনি যদি ক্যাটাগরিলি করেন যে 4 কোটি ভোটারের বিশ্ববিদ্যালয় এবং কলেজ শিক্ষার্থী বা বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থীর বাহিরে, এবং আরেক শ্রেণীর ভোটার রয়েছে যারা এই দুই শ্রেণীর মতো না, ধরুন তরুণ যারা একদম ধরেন গার্মেন্টসে চাকরি করে, যারা শ্রমিক, যারা একদম শ্রমিক হিসেবে কাজ করে। সুতরাং আমি মনে করি এই সব শ্রেণীকে যদি আপনি একসাথ করেন তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই তরুণদের উপর সামগ্রিকভাবে এভারেজে একটা প্রভাব ফেলবে বলে আমি নিশ্চিতভাবে আপনি মনে করছি। সুতরাং আমি যেটুকু বলতে চাচ্ছি সেটি হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনে যেই তরুণরা
যেই ধরুন 18 থেকে ধরুন 20-22 বছরের তরুণরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপর আস্থা রেখেছে, ধরুন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বিপি প্রার্থী ধরুন সেখানে প্রায় 6,000 ভোট পেয়েছে, বাকি দুইজনও প্রায় 5,000-এর প্লাস করে ভোট 5,000 পেয়েছে, plus বাইরে। ঠিক আছে। বা ধরুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের এজিএস প্রার্থী যিনি জয়লাভ করেছেন তিনি 7,000-এরও বেশি ভোট পেয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের যিনি এজিএস প্রার্থী তিনি মাত্র 1,000 ভোটে হেরেছেন। সুতরাং আমি মনে করি যে আমাদের আস্থার জায়গা রয়েছে, আমরা হারলেও আমরা মনে করি শিবির যে মার্জিনে ভোট পেয়েছে সে মার্জিনে আমাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ আমি এখানে ন্যাশনাল ইলেকশনে দেখছি না। বরং বাকি যারা কম শিক্ষিত বা আধা শিক্ষিত সেই তরুণরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপর আস্থা রাখবে, বিএনপির উপর। এবং যারা এই শিক্ষিত তরুণ সেখানে তো আমরা প্রায় বিলো অ্যাভারেজে ধরেন 20-25% নিচে আমরা ভোট পেয়েছি। আমরা আগামীতে শুধু আমরা কাজটা করতে শিক্ষিত চাই। তরুণ জনগোষ্ঠী তো আসলে হচ্ছে যে সোশ্যাল কনসেন্ট যেটাকে বলে, হ্যাঁ, সমাজের সম্মতি উৎপাদন। আপনি সোশ্যাল মিডিয়ায় যে যত নির্ভুলভাবে যত যুক্তি দিয়ে যেভাবে লিখতে পারে, সোশ্যাল মিডিয়ার প্রভাব সম্পর্কে নিশ্চয়ই আপনি দ্বিমত করবেন না। হ্যাঁ, তো সেখানে যেভাবে এই বর্ণনাটি দিতে পারে বা একটা ভিডিও হয়তো করলো বা ওইভাবে একটা অ্যানিমেটেড একটা কিছু হয়তো করলো, সেটা তো আসলে নির্বাচনে প্রভাব রাখে। হ্যাঁ, না নিঃসন্দেহে আমরা রাখে, মার্কিন নিঃসন্দেহে ইলেকশনের রাখে। ক্ষেত্রে দেখেছি হ্যাঁ, যে নিঃসন্দেহে সেটা রাখে। ব্যাপকভাবে প্রভাব রাখে। তো এই জিনিসটা তো প্রডিউস করবে আসলে শিক্ষিত অংশটা। না হ্যাঁ ঠিক আছে রাখবে, কিন্তু এর অর্থে এ নয় যে শিক্ষিত কোনো তরুণরাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থাশীল নয়। সেটা বলছি না, সেটা সেটা বলছি না। আপনিও বলছেন না। আমরা মনে করছি যে ধরুন 4টি ছাত্র সংসদ নির্বাচনে শিবির জয়লাভ করেছে, এর অর্থ এ নয় যে শিবির অর্ধেকের বেশি ভোট পেয়েছে, ঠিক আছে। আমরা মনে করছি একটি অংশ পেয়েছে ধরুন, কিন্তু আবার বাকি যারা ভোটে পরাজিত হয়েছে সেই পুরো অংশটা কিন্তু শিবির থেকে অনেক বেশি মাত্রায় কিন্তু সেটা বিভাজিত, হ্যাঁ ঠিক বিভাজিত। আছে। সেটাও কিন্তু তো আমরা কেউ এককভাবে শিবির যেমন পারেনি, তেমন কেউ এককভাবে 50%ও পারেনি। না ঠিক আছে, সেটি কেউই পারেনি। কিন্তু আমরা মনে করি যে তরুণরা হয়তো ছাত্র শিবিরকে 4টি ছাত্র সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন, সেই তরুণরাই যে সবাই জামাত ইসলামকে দাঁড়িপাল্লায় ভোট দিবেন সেটা আপনি মার্জিন করতে পারবেন না। আমরা মনে করি যে সামগ্রিকভাবে দেশ পরিচালনা সবকিছু মিলিয়ে তরুণরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে আস্থা রাখবে এবং আমরা সেই বিষয়ে আমাদের কাজ চলমান রয়েছে। এক্ষেত্রে তারেক রহমান প্রভাবক বা ম্যাজিক টুল হিসেবে কাজ করবেন? নিঃসন্দেহে করবে, এতে কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে করবে। আমাদের কি কারণে মনে হয়? না ধরুন মানে আপনার কি মনে হয় যে বাংলাদেশে এখন যেই কয়টি রাজনৈতিক দল রয়েছে যারা এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদের একটি রাজনৈতিক দলের ফরেন পলিসি আপনি দেশের মানুষের কাছে রয়েছে এরকম একটি রাজনৈতিক দল দেখান, রাষ্ট্র পরিচালনার নীতি রয়েছে এরকম একটি রাজনৈতিক দল দেখান, অথবা তাদের ইকোনমিক পলিসি কি হবে এরকম একটি রাজনৈতিক দল দেখান, অথবা আপনি দেখান যে আমাদের দেশের পার্শ্ববর্তী একটি দেশ ভারত রয়েছে, আপনি চাইলে তো ভারতকে আপনি যে সুইচ টিপ দিয়ে আপনি অন্য দেশে পাঠিয়ে দিতে পারবেন, এরকম তো পারবেন না। আপনি তো বৃহৎ এই রাষ্ট্রকে আপনাকে রেখেই ফরেন পলিসি সাজাতে হবে, এরকম দেখান, পারবেন না। যে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশে এইবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, তাদের একটি রাজনৈতিক দলেরও কোনো বিষয়ে কোনো পলিসি আমরা বাংলাদেশের কোনো মানুষ দেখতে পারিনি। সুতরাং আমাদের প্রতিটি বিষয়ে আমাদের পলিসি জনগণের নিকট আমরা উপস্থাপন করেছি একদম প্রকাশ্যে। জনগণ আমাদেরকে ইনশাল্লাহ ভোট দিবে। অতীতে এই দলটি রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। সুতরাং আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর এই দেশের মানুষ সব থেকে বেশি আস্থায় নেবে বলে আমি মনে করি। এবং সে দলের নেতৃত্ব দেবেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং তিনি তার এই নেতৃত্বের গত 17 বছর ধরে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন গণতান্ত্রিক বাংলাদেশে নেওয়ার ক্ষেত্রে, এবং তিনি গত 1-1.5 বছর ধরে যে অবিরাম যুক্তিগুলো গণমাধ্যমে দিচ্ছেন, তিনি কিভাবে জনগণকে ভবিষ্যতে পরিচালনা করবেন, সুতরাং আমি মনে করি বাংলাদেশের মানুষ জনাব তারেক রহমানের উপর পূর্ণ আস্থা রাখবেন। অন্তত এই কাজগুলো তরুণরা আস্থা রাখবেন, অবশ্যই আস্থা রাখবেন। তরুণরা কেন আস্থা রাখবেন? ইতিমধ্যে আমরা আমাদের দলের পক্ষ থেকে তরুণদের বিষয়ে অনেকগুলো পলিসি নির্ধারণ করা হয়েছে। আপনি জানেন যে বাংলাদেশের তরুণদেরকে কিভাবে আমরা ভবিষ্যতে মানব সম্পদ হিসেবে তৈরি করতে পারবো, সেই বিষয়গুলো ইতিমধ্যে দলের পক্ষ থেকে পরিষ্কার করা হয়েছে। এবং বাংলাদেশের তরুণরা কারা কারা চাকরি করবেন,
কারা কারা চাকরি না করে কারা ব্যবসা করতে পারবেন, অথবা কারা বাংলাদেশে শিক্ষিত হওয়ার পরে উচ্চশিক্ষা গ্রহণ করবেন, এরকম প্রতিটি বিষয়ে তরুণদের জন্য আলাদা আলাদা একটা স্পেয়ার করে আমাদের দলের পক্ষ থেকে সেগুলো গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। এবং ভোটে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়লাভ করে, সেক্ষেত্রে তরুণদের জন্য আমাদের কি কি বিষয়ে স্পেসিফিক থাকবে সেগুলো আমরা ইতিমধ্যে গণমাধ্যমে জানানো হয়েছে। সুতরাং আমি মনে করি তরুণরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে আস্থা রাখবেন এই সকল কারণে। এবং আমি বিশ্বাসী যে অতীতে এই রাজনৈতিক দলের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, ভবিষ্যতে এখন যারা এই 13 জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এখনকার রাজনৈতিক দলগুলো, এর মধ্যে তরুণরাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রাখবেন আমি মনে করি। সেক্ষেত্রে তো এনসিপি আপনার নতুন তরুণদের দল, হ্যাঁ, তাহলে তরুণদের দল রেখে কেন পুরনো একটা দলের দিকে যাবে, একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এনসিপি যখন আত্মপ্রকাশ করে 28 ফেব্রুয়ারি, সেদিন কিন্তু তারা একটা মোটামুটি যে ফরেন পলিসি কেমন হবে, যেটা আপনি বলছিলেন যে ফরেন পলিসি কেমন হবে বা কি হতে পারে, কি দৃষ্টিকোণ থেকে দেখা হবে, কর্মসংস্থানের জায়গাটাকে তারা কীভাবে হবে, একটা মোটামুটি একটা দীর্ঘ একটা কাঠামো তারা প্রস্তাব করেছিলেন। জামায়াত ইসলামীর কথা বলা যেতে পারে, তাদের এক ধরনের এক কাঠামোগত জায়গা আছে, হ্যাঁ। তো সেই জায়গা থেকে হচ্ছে আপনি বিএনপি জাতীয়তাবাদী দল এবং হচ্ছে বিএনপির পার্ট হিসেবে বলি বা যেভাবেই বলি বা ছাত্র দল, সেই জায়গা বা তরুণদের এই প্রতিনিধিত্বের জায়গায় আপনারা আসলে কি এমন নতুন জিনিস দিচ্ছেন যেটা আসলে এই দুটির ধারা বা বিদ্যমান ধারাগুলো থেকে আপনাকে আলাদা করছে? একটি হচ্ছে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে এনসিপি, তারা শুরুতেই বলেছিল, আপনার খেয়াল আছে বোধহয়, যে তাদের দলটি তারা বলেছিল যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে মডেলে বিএনপিটি তৈরি করেছে, তারা প্রথমে এটা বলার চেষ্টা করেছিল তারা ঠিক সেই মডেলে আসলে রাজনৈতিক দল তৈরি করবে। কিন্তু গত 1 বছরে আপনার কি সেটি মনে হয়েছে যে এনসিপির মধ্যে সেই রকম কোনো কাঠামোগত মানে হচ্ছে বৈশিষ্ট্য তৈরি হয়েছে যে রাষ্ট্র পরিচালনা তারা কিভাবে করবে, তাদের সেই পলিসিগুলো কি আপনি দৃশ্যমান রয়েছে? আমার কাছে তো পরিষ্কার না। এবং তাদের উপর যে তরুণরা আস্থা রেখেছে, যে গণঅভ্যুত্থানে তারা তো ক্ষমতায় গেলে আমি বলতে পারবো যে তার পলিসিগুলো দৃশ্যমান হলো কিনা। না, কিন্তু ক্ষমতা যাওয়ার আগে তো তাদের পলিসিগুলো দেশবাসীর উদ্দেশ্যে খোলাসা করতে হবে যে তাদের ফরেন পলিসি কি হবে, তাদের ইকোনমিক পলিসি কি হবে, রাষ্ট্র পরিচালনার নীতি কি হতে পারে, বা তারা ভারতের মতো এরকম শক্তিশালী রাষ্ট্রকে কিভাবে আসলে ডিল করবে, বা আমেরিকাকে তারা ডিল করবে কিভাবে, আমাদের যে মধ্যপ্রাচ্যের এত বড় শ্রমবাজারকে তারা কিভাবে আরো গতিশীলতা করবে। এরকম কোনো বিষয়ে আমার কাছে মনে হয়েছে তরুণরা এই রাজনৈতিক দলের উপরে যেরকম আস্থা রেখেছিল শুরুতে, সেরকম আস্থা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এবং আপনি যেটি বারবার বলছেন যে তরুণরা কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রাখবে, আমি মনে করি যে 4 কোটি ভোটার এখন রয়েছে, প্রায় 4 কোটি, সেই 4 কোটি ভোটারের বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে একদম স্পেসিফিক করে বলা হয়েছে যারা শিক্ষিত ভোটার, যারা মানব কর্মসংস্থানের বিষয়ে বলা হয়েছে, চাকরির বিষয়ে বলা হয়েছে, সেটা নিয়ে কিন্তু প্রশ্নও রয়েছে যে এই কর্মসংস্থান আসলে কিভাবে করা হবে। না, সেটি তো দলের পক্ষ থেকে বলা হয়েছে যে কিভাবে 2 কোটি কর্মসংস্থান করা হবে। তারপরে আমাদের সম্মত বলে আপনার কাছে মনে হয়? না, তার বিষয়ে তো যুক্তি দেওয়া হয়েছে, সেই যুক্তির বিষয়ে মত দ্বিমত থাকতে পারে, আমরা তো ইমপ্লিমেন্ট দিয়েছি এভাবে। এবং শ্রমবাজারের বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের রেমিটেন্সের বিষয়ে সেটি বিষয়ে পরিষ্কার করা হয়েছে, আমাদের গার্মেন্টসকে আরও কিভাবে মোবিলাইজড করা যায় সে বিষয়ে দলের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের পরিবহনের বিষয়ে দলের পক্ষ থেকে বলা হয়েছে। আমি মনে করি সব ক্যাটাগরিতে আমাদের দল তার পলিসি অ্যাডপ্ট করেছে, দেশবাসীকে দিয়েছে, গণমাধ্যমে দিয়েছে। দেশের মানুষ প্রতিটি পলিসি আমি মনে করি তারা যাচাই বাছাই করবে, অন্য রাজনৈতিক দলের নিশ্চয় পলিসিগুলো দিন দিন প্রকাশ পাবে। সুতরাং আমি মনে করি যে তরুণদেরকে পরিচালনা করার জন্য রাষ্ট্র হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে তারা অতীতে যেরকম আস্থা রেখেছে, ভবিষ্যতে এই পলিসিগুলো দেখে ইনশাল্লাহ আস্থা রাখবে বলে আমি মনে করি। আমি একদম শেষ দিকে এসে শুরুর প্রসঙ্গে আবার একটু যাব। সেটা হচ্ছে 17 বছর পর তারেক রহমান ফিরছেন, তার ফেরা নিয়ে যে এক ধরনের
গুঞ্জন ছিল বিভিন্ন সময়, আমরা শেষ পর্যন্ত 25 ডিসেম্বর নিশ্চিতভাবে ফিরছেন, আপনিও নিশ্চিত করেছেন আমাদের যে তিনি ফিরছেন। তো সেইখানে নিরাপত্তা শঙ্কার কথা আমরা একবার আলোচনা করেছি। এনসিপির একজন নেতা কিন্তু আজকে খুলনায় গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনাটা 12 অক্টোবর হাদির ঘটনা, আজকে এনসিপির ঘটনা, মাঝে এনসিপির আরেকজন নেতা হচ্ছে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হলো। এই বিষয়গুলো, এটা তো রাজনৈতিক হত্যাকাণ্ড, যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রাথমিকভাবেই অনুমানটা চলে যায় আসলে এটা রাজনৈতিক হত্যাকাণ্ড। তো সেই জায়গা থেকে এক ধরনের নিরাপত্তা শঙ্কা কিন্তু তারেক রহমানের বিষয়ে ছিল, বা এই ধরনের একটা আশঙ্কা আমরা শুনেছি, বা তিনি নিজেও বলেছেন যে আমার ফেরাটা আমার একার সিদ্ধান্তের উপর নির্ভর করে না, এই বক্তব্য কিন্তু তিনি দিয়েছিলেন। এটা আসলে আমি এই জায়গায় দুটি প্রশ্ন একসাথে করতে চাই, আবারও করতে চাই। সেটা হচ্ছে নিরাপত্তা শঙ্কা পুরোপুরি কেটেছে, তিনি 25 ডিসেম্বর আসছেন তো, এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই যে তিনি বলেছিলেন, আপনি জানেন কিনা যে আর কার কার ওপরে নির্ভর করে? আপনার জানা থাকলে আমাদেরকে একটু জানাতে পারেন। আচ্ছা, প্রথমত হচ্ছে জনাব তারেক রহমান 25 তারিখে ইনশাল্লাহ দেশে ফিরছেন, এ বিষয়ে আর কোনো কনফিউশন নেই। আর দ্বিতীয় কোশ্চেন যেটি আপনি বারবার আসলে বলছেন, সেটি হচ্ছে সিকিউরিটি পারপাসে আমাদের কোনো আশঙ্কা আদৌ রয়েছে কিনা। আমরা মনে করি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এত বড় একটি রাজনৈতিক দলের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সাবেক সফল প্রধানমন্ত্রীর উনি জ্যেষ্ঠ সন্তান, স্বাধীনতার মহান ঘোষকের তিনি সন্তান, একই সাথে সাবেক রাষ্ট্রপতির সন্তান হিসাবে তার সিকিউরিটি কনসার্ন হওয়ার অনেক বিষয় রয়েছে, এটি প্রাসঙ্গিক। কেউ যদি মনে করে যে তা ওনার সিকিউরিটি কনসার্ন নেই, সেটি আমরা মনে করি না, অবশ্যই ওনার সিকিউরিটি কনসার্ন রয়েছে। কিন্তু আমি মনে করি সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তার সার্বিক নিরাপত্তার বিষয়টি দেখবেন, এবং আমরা সরকারের উপর আস্থা রাখতে চাই যে সরকার নিশ্চয়ই তার নিরাপত্তার বিষয়ে যাবতীয় বিষয়গুলো তিনি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করে সরকার এই বিষয়ে গুরুত্ব আরোপ করবেন। এবং একই সাথে আপনি জানেন যে আমাদের দলের পক্ষ থেকেও কিন্তু একটি সিকিউরিটির বিষয়ে আলাদা কিন্তু ম্যানেজমেন্ট রয়েছে। এছাড়া আমাদের দলের নেতাকর্মীরা তো সবসময় থাকবেনই। সার্বিকভাবে আমি মনে করি এই জায়গাটা আপনি একবার বলেছেন, আমি দ্বিতীয় প্রশ্নটাতে আমি একটু বেশি ফোকাস করতে চাই। যে মানে উনি বলেছেন যে আমার একার সিদ্ধান্তের উপর নির্ভর করে না, আর কে আছে, কার সিদ্ধান্তের উপর নির্ভর করে? দেখুন, এটি হচ্ছে এটি তো উনি গণমাধ্যমে বলেছেন, দল এই বিষয়ে পরিষ্কার বক্তব্য দিয়েছেন এর পরবর্তী সময়ে। আমি মনে করি যে অনেকগুলো বিষয় তো থাকে একটি রাজনৈতিক দলের, সেই বিষয়গুলো নিশ্চয়ই ইতিমধ্যে দল পরিষ্কারও করেছে। আপনি জানেন যে এই বক্তব্যের পরবর্তী সময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার ফেসবুক আইডিতে যে হচ্ছে বক্তব্য দিয়েছেন, এরপরে দলের পক্ষ থেকে বারবার এগুলো পরিষ্কার করা হয়েছে। সুতরাং আমি তৃতীয় বিশ্বের রাজনীতিতে এগুলো অনেক সময় শঙ্কা থাকলেও আমি শক্তির ব্যাপার আছে। হ্যাঁ, আমি মনে করি যে সকল শঙ্কা কাটিয়ে, সকল হচ্ছে প্রোপাগান্ডাকে কাটিয়ে, এরকম ষড়যন্ত্রকে কাটিয়ে ইনশাল্লাহ জনাব তারেক রহমান দেশে ফিরবেন এবং দেশের মানুষই ওনার নিরাপত্তা নিশ্চিত করবেন, যেরকম নিরাপত্তা অতীতেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিষয়ে করেছেন। আমি মনে করি দেশের মানুষই সকল নিরাপত্তা নিশ্চিত করবেন, এবং এই ওনার আশার বিষয়ে আর কোনো সংশয় নেই। এবং বিশেষ করে আমি মনে করি সরকার সর্বোচ্চ সিকিউরিটি নিশ্চিত করবেন, এই বিষয়ে আমি আমাদের দলের পক্ষ থেকে বারবার সরকারকে বলা হয়েছে এবং সরকার সেটি রাখবেন বলে আমি মনে করি। নিশ্চিতভাবে এটা আশা করব। আপনি তরুণ নেতা, নিশ্চয়ই আপনি সামনে আরো বহুদূর আপনি যাবেন, হয়তো আমরা আরো বড় জায়গায় আপনার সাথে আরো সামনে কথা বলবো। কিন্তু একটা জায়গা, সেটা হচ্ছে আরেকজন তরুণ নেতা যার দাফন সম্পন্ন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তিনি জাতীয় কবির পাশে শায়িত হলেন। তিনিও তরুণ নেতা, তার কিন্তু কোনো দল ছিল না, একটা মঞ্চ ছিল, একটা সংগঠন তিনি দাঁড় করিয়েছিলেন, শরীফ ওসমান হাদি। শরীফ ওসমান হাদিকে কেন্দ্র করে যে ইমোশন আমরা দেখলাম, হ্যাঁ ভাঙচুর হয়েছে, সেটা নিন্দা আপনি করেছেন শুরুতেই, যে মব আপনি সাপোর্ট করেন না, বা আপনার দল সাপোর্ট করে না, আপনার রাজনীতি সাপোর্ট করে না, সেটা আপনি পরিষ্কার করেছেন। আমি বলছি যে এই যে আবেগ, তাকে কেন্দ্র করে যে আবেগটা হলো, যেটা জানাজার নামাজের সময় আমরা দেখলাম বা শাহবাগে দেখলাম, আজ তাদের আবার বিক্ষোভ মিছিল আছে, এটাকে আপনি আসলে কিভাবে পাঠ করছেন? এটাকে আপনি দেখছেন কিভাবে? এটিকে আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করি। বিশেষ করে ধরুন শরীফ ওসমান হাদিকে ব্যক্তিগতভাবে
এবং একই সাথে সংগঠন হিসাবে আমরা চিনি গণ অভ্যুত্থানের সময় থেকে। যদি বলেন যে আমার সাথে কখন পরিচয়, আমার সাথে গণ অভ্যুত্থানের সময় থেকে একটু যোগাযোগ হয়েছিল, এবং 5 তারিখের পরে বহুবার আমাদের সাথে আলাপ আলোচনা হয়েছে। উনি ছাত্রদলের অফিসে এসেছেন, আমাদেরকে অনেকবার ওনার প্রোগ্রামে ইনভাইট করেছেন, আমাদের প্রতিনিধি গিয়েছে, আমরা যেতে পারিনি। আমি মনে করি যে তার যে জনপ্রিয়তা, এটি নিঃসন্দেহে তার সততা এবং তার দেশপ্রেম, এবং একই সাথে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তরুণদের মধ্যে থেকে যে সাহসিকতা তৈরি হয়েছে, বিশেষ করে ধরুন যে কোনো প্যাসিস্টদের বিপক্ষে যে সাহসিকতার সহিত যে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হয়, এটি হাদি দেখিয়ে গিয়েছেন। এবং আমি মনে করি একই সাথে তিনি যে কোনো রাজনৈতিক দলকে বিলং করেন না, তিনি এককভাবে সিদ্ধান্ত নিয়েছেন বা একক শক্তিতে এগিয়ে যাওয়ার তার যে স্পৃহা, এটি আমি নিঃসন্দেহে মনে করি ভবিষ্যতে যে কোনো তরুণদেরকে উদ্বুদ্ধ করবে। এবং দেশপ্রেমের বিষয়েও আমি মনে করি যে ওসমান হাদির তিনি আমাদেরকে দেখিয়ে গিয়েছেন যে কিভাবে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি না হয়েও কিভাবে একটি স্বতন্ত্র প্রেক্ষাপট থেকে, স্বতন্ত্র প্যানেল থেকে তিনি যেভাবে তার সাহসিকতার বাক্য তরুণদেরকে, দেশবাসীকে দিয়ে গিয়েছেন, এটি নিঃসন্দেহে আমি মনে করি যে ভবিষ্যতে যে কোনো গণতান্ত্রিক আমি ছাত্র সংগঠন বা গণতান্ত্রিক আমি একক কোনো ব্যক্তিকে এটি নিঃসন্দেহে সাহস যোগাবে বলে আমি মনে করি। ধন্যবাদ নাসির। রাজনীতির যেই চলাচল, যে পথে এগোচ্ছে, সামনে নির্বাচন, এবং তারেক রহমান নিয়ে আমরা দীর্ঘ আলাপটা করলাম ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরের সঙ্গে, যে তারেক রহমান ফিরছেন, তরুণরা আসলে তার এই ফেরায় কতটা উজ্জীবিত হবে, কতটা সেই উজ্জীবিত হওয়া তরুণদেরকে নিজের দিকে টানতে পারবে জাতীয়তাবাদী দল বিএনপি বা তার ছাত্র সংগঠন বলি বা যুব সংগঠন বলি, সেই সংগঠন কিভাবে তরুণদের আকৃষ্ট করবে, সেখানে আসলে তারেক যে ইফেক্ট সেটা আসলে কতটুকু কাজ করবে। আমরা ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গ ধরে বিষয়টা বিশ্লেষণের চেষ্টা করলাম। সেখানে নাসির খুবই আত্মবিশ্বাসী এবং খুবই আশাবাদী যে এটা অবশ্যই তরুণদেরকে উজ্জীবিত করবে এবং তরুণ ভোটকে আসলে জাতীয়তাবাদী বাক্সের দিকে টেনে আনতে সহায়তা করবেন তারেক রহমানের উপস্থিতি। তো 25 ডিসেম্বর সামনেই, আর কিছু দিনের অপেক্ষা, কিছুক্ষণের অপেক্ষা আসলে। তো সেটার আমরা দেখব কতটুকু কি প্রভাব পড়ে রাজনীতির ময়দানে তার উপস্থিতির মধ্য দিয়ে। 17 বছর পর তারেক রহমান ফিরছেন। বিএনপি যেমন অপেক্ষা করছে, দেশের মানুষও অপেক্ষা করছে আসলে তার এই ফেরা বাংলাদেশের রাজনীতিতে কি অর্থ নিয়ে আসে, নতুন অর্থ যোগ করে। ধন্যবাদ, আজ এ পর্যন্তই।